দুদিন ধরে শীতটা প্রচণ্ডই পড়ছে। আজকেও বাইরে বেশ ভালো কুয়াশা, তবে আস্তে আস্তে যত বেলা বাড়ছে রোদটাও দেখা যাচ্ছে। আশা করছি আজকে থেকে ঠান্ডাটা একটু কমবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। শীতের সকালে শুরুটা কিন্তু চা ছাড়া অসম্পূর্ণ। এখন বাজছে প্রায় 9:15 মতন। এখন চাটা করে নেব মা আমার দুজনের জন্য। বাড়ির কাজ তো অনেক আগে থাকতেই শুরু হয়ে গেছে, তবে চাটা দিয়ে তোমাদের সাথে আমি আমার দিনটা শেয়ার করা শুরু করলাম। সকালবেলায় ঘরের বাসি কাজ কমপ্লিট করে এই চাটা নিয়ে যে বসি, এই সময়টা আমার কাছে ভীষণই প্রিসিয়াস, কারণ এই টাইমটা একদম আমার কোয়ালিটি টাইম। সকাল আর সন্ধে এই দুবেলা দেখবে আমি যখনই চা খাই আমি একটু নিজের মতন করে সময় কাটাই, কারণ আমার না সকাল সকাল উঠে এত বেশি কথা বলতেও ভালো লাগে না, আর সন্ধেবেলাতেও সেম। মানে ঘুম থেকে ওঠার পর আমার একটু চুপচাপ নিজের মতন সময় কাটাতে, নিজের প্ল্যানগুলোকে আরেকবার রিকল করতে বেশ ভালো লাগে। আর ওদিকে রিন্টু তো ঘুমোচ্ছিল, আমি বসে বসে চাটা খেলাম। তা করতে ও উঠে পড়েছে। এখন ওর জন্য স্নানের জল গরমটা বসিয়ে দেবো। আজকে বাড়িতে অনেক দিন পর সয়াবিনের তরকারি হচ্ছে। আচ্ছা, তোমাদের কাদের কাদের সয়াবিন ভালো লাগে বলো তো? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরম কসুরি মেথি নামানোর আগে একটু ঘি, গরম মশলা এগুলো দিলে না আলাদাই লাগে। তবে কসুরি মেথি দিলে আমি ঘিটা দিই না, কসুরি মেথি না দিলে তখন ঘি গরম মশলাটা দিই। রান্না ওদিকে সবই হয়ে গেছে সকাল থেকেই। তোমাদের সঙ্গে আজকে একটু লেট করেই ব্লগটা দেখানো স্টার্ট করেছি। এদিকে এই স্ল্যাবটা মুছে নেব। বেশ কিছু বাসন মেজে রেখেছিলাম, সেগুলো জল ঝরাতে দিয়েছি। জলটা ঝরিয়ে নিয়ে তারপরে র্যাকে তুলি। আজকে আমি যতবারই ভিডিওটায় ভয়েস ওভার দিতে বসছি, চারপাশে প্রচণ্ডই আওয়াজ। সেটা তো আমি থামাতে পারবো না, তবে আমি চেষ্টা করেছি যতটা আওয়াজ বাদ দিয়ে ব্লগটায় ভয়েস ওভার দেওয়া যায় ততটা আমার তরফ থেকে বেস্ট করার। তারপরেও আমি জানি বেশ কিছু বাইরে থেকে নয়েজ আসছে। তোমাদের রিকোয়েস্ট করব একটু কষ্ট করে আমার সঙ্গে ভিডিওটায় জুড়ে থেকো। আমার রান্নাঘরের কাজ এদিকে অনেকটাই কমপ্লিট। আর এই রান্নাঘরের কাজগুলো করতে করতে তোমাদেরকে একটা কথা বলি। বিয়ের পর একটা মেয়ে কি তার বাপের বাড়ি এসে 1 মাস থাকতে পারে না? নাকি কোথাও লেখা আছে কোনো সংবিধানে যে এটা আইনত অপরাধ? আমাকে প্রায় প্রায় বাড়ি আসতে হয়, কারণ আমার আর কোনো ভাই বোন নেই। আমার বাবা মা এমনিতেই অসুস্থ। তোমরা তো জানোই আমার মার অনেক রকম প্রবলেম আছে, নার্ভের, চোখের। আমি বলে সেগুলো শেষ করতে পারবো না। আমার বাবা মার দায়িত্বটা কে নেবে বলো তো আমি যদি না আসি? মার শরীরটা ভীষণ খারাপ, আমার প্রচণ্ড শরীর খারাপ। আমি এখানে এসেছি, কেন এসেছি সেই কৈফিয়ত কি সত্যি আমার পাড়ার লোকের কাছে দেওয়ার প্রয়োজন? আর এগুলো নিয়ে লোকে কেনই বা হাসি মজা করে আমি জানি না। একটা মেয়েকে কেন প্রশ্নগুলো করা হয় যে স্বামী সংসার ছেড়ে বাপের বাড়ি গিয়ে পড়ে আছে, সংসারের প্রতি মন নেই। সংসারের প্রতি মন থাকলে কি কর্তব্য? বাবা মাকে ভাসিয়ে দেওয়া? তোমাদের হিসাব মতন কি সেটাই করা উচিত? মানে নিজের বাবা মার যা খুশি তাই হয়ে যাক, তাদের প্রতি আমার আর কোনোই দায়িত্ব কর্তব্য নেই, কারণ আমি বিবাহিত। আমার শ্বশুর বাড়িতেই থাকতে হবে, যেখানে আমার বরের কোনো সমস্যা নেই, আমার শাশুড়ি, আমার বাবা মা, কারোর কোনো সমস্যা নেই। অথচ কিছু লোকের এত মাথা ব্যথা, তারা দিনরাত্রি এটা নিয়েই বলে চলেছে। ইভেন আমাদেরকে নানানভাবে পোক করে শোনানো হচ্ছে। কি সুখ পায় তাতে আমার জানা নেই। আমার মনে হয় না কোনো শিক্ষিত মানুষের এইগুলো রুচিবোধ হতে পারে। এক কথায় ঘরের খেয়ে বোনের মোস্তারানোর মতন এত সময় তারা কোথা থেকে পায় আমি সত্যিই জানি না। আই থিঙ্ক তোমাদেরও অনেককে এই সমস্ত কথা শুনতে হয়। তো কারোর যদি এরকম সেম এক্সপিরিয়েন্স হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বেলা বাড়ার সাথে সাথে একটু রোদের দেখা পাওয়া গেছিল ঠিকই, তবে আবার কেমন যেন কালো হয়ে এসেছে। মনে হচ্ছে বৃষ্টিও হবে। 1-2 ফোঁটা করে পড়তেও আরম্ভ হয়েছিল। সেই জন্য বাইরে থেকে গিয়ে সব জামাগুলো তুলে নিয়ে আসলাম। হুড়মুড় করে বৃষ্টি শুরু হয়ে গেলে তাড়াহুড়ো করে এত কিছু তোলা সম্ভব হবে না, আর এগুলো বেশ শুকিয়ে শুকিয়েও এসেছে। আজকে সকাল থেকেই খুব একটা জোরালো রোদ ওঠেনি, নাহলে এত বেলা অবধি মেলে রাখার দরকার হয় না, বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওর প্যান্টটা তো একদমই ভেজা ভেজা রয়ে গেছে, ওই জন্য খাটের সাইডে মেলে দিলাম। আমি জানি না খাটের এই সাইডে এরকমভাবে স্টিলের খাটে মেলা উচিত কি উচিত না। এই জায়গাটা করে জানো তো, এর আগের দিন দেখছিলাম একটু হালকা মোর্চের দাগের মতন। এই ভেজা জিনিস মেলার জন্যই হয়তো হয়েছে। এই জায়গায় মেলাটা না আস্তে আস্তে বন্ধ করতে হবে। আর এই বাড়ির ভেতর দিকটা আমাদের অনেকগুলো দড়ি টাঙানো, এই শাড়িটাও পুরোপুরি শোকায়নি, সেই জন্যই ভেতর দিকটা করে আবার সবগুলোকে মেলে দিচ্ছি। আর ওদিকে দেখতে পাচ্ছ বাইরেটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে এসেছে।
তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। বিয়ের আগে আমি যখন আমার জেঠুর বাড়ি যেতাম, আমার জেঠুর বাড়িও গয়েশপুরে, তোমরা তো জানোই অনেক। তো যখন জেঠুর বাড়ি যেতাম আমি প্রচণ্ড জোরে জোরে কথা বলতাম। আমার এমনি জোরে জোরে কথা বলার অভ্যেস, কারণ বাবা মা দুজনই কানে শুনতে পায় না, তো ওই জন্য জোরে বলে বলে ওরম একটা অভ্যেস তৈরি হয়ে গেছে। আমার মেজো জেঠি শুধু বলতো, আস্তে কথা বল, লোকে শুনলে কী বলবে। আমি বলতাম, এত আস্তে কথা বলো কী করে তোমরা? আমি বলতেই পারতাম না। নিজে জোরে কথা না বললে, সবাই কাঁই কাঁই কিচির কিচির না করলে আমার যেন শান্তি হতো না। তবে এখন এই গয়েশপুরে থাকতে থাকতে আমারও না কেমন একটা আস্তে কথা বলার অভ্যাস হয়ে গেছে। এই যে এখন আমি বহরমপুরে আছি, ভয়েস ওভার দিচ্ছি, আমাদের পাড়ায় সবাই প্রচণ্ড জোরে জোরে কথা বলছে, চিৎকার করছে। মানে ঝগড়া নয়, কিন্তু নর্মালি জোরে জোরে কথা বলছে। আমার এখন মনে হচ্ছে, বাবা এরা কি জোরে জোরে কথা বলে। একটা টাইমে কিন্তু আমিও এতেই অভ্যস্ত ছিলাম। বলে না, পরিস্থিতি মানুষকে কত চেঞ্জ করে দেয়। এখন আমি জোরে কথা না বলতে পারি খুব একটা, জোরে কথা বললে নিজের কথাতেই না নিজের মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো, সমস্ত কিছু তুলে তুলে ঘরে নিয়ে এসে দেখছি দরজার ওপর এই গামছাটি মেলা, সেটাকেও এখন ভাঁজ করে রেখে দিলাম। কেমন একটা দেখতে লাগে না বলো? তবে ভেজা গামছা মেলার বড় সমস্যা। রোদে শুকাতে দেখলেই শাশুড়ি মা বকাবকি করে, কারণ রোদের গামছা শুকালে নাকি সংসার শুকায়, আর ভেতরে মেললে কেমন জল জলে হয়ে যায়। গুড আফটারনুন। বাচ্চা একটা কুড়ি মাইগ্রাম থেকে আমার এখানে একটা পার্সেল এসেছে, তো চলো এটাকে আগে আনবক্স করবো। আর দেখো, শুনতে পাচ্ছ কিনা জানি না, বাইরে কিন্তু ফোটা ফোটা করে বৃষ্টি শুরু হয়েছে। জামা কাপড় সবগুলোই তুলেছিলাম, তাও কয়েকটা ছোট মোজা এই সমস্তগুলো ছিল, ওগুলোকেও তুলে নিয়ে আসলাম। আর এই যেটা এখন ওপেন করব, তো চলো দেখি। অনেক দিন বাদে এই বাড়িতে কোনো পার্সেল এসেছে। ওখানে তো বেশ কয়েকটা জিনিস না হয়েছিল। আর কাল রাত থেকে আমাদের এখানে এরকম বৃষ্টি শুরু হয়েছে। তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। একে যা প্রচন্ড ঠান্ডা, রোদের দেখা তো মনে হয় এক যুগ হয়ে গেল নেই, তার উপরে এই হারে বৃষ্টি হলে মানুষ কি আর বাঁচবে বলো। আর এই মাইগ্লামের জিনিস এমন ভাবে প্যাক করা থাকে, কোনোভাবে আমি এটা খুলতেই পারি না। ফাইনালি আমি ওপেন করতে পেরেছি। 2-3টে জিনিস একসঙ্গে অর্ডার দিয়েছিলাম। আমার নেল পলিশ রিমুভারটা পুরো শেষ হয়ে গেছিল। ও বাড়িতে একটা নিয়েছিলাম, তোমরা দেখেছিলে কিনা জানি না। তো ওটা মাকে দিয়ে চলে এসেছি, মানে মারও শেষ হয়ে গেছিলো, ওই জন্য ওটা মাকে দিয়ে দিয়েছি। আর এইটা আমি নিজের জন্য নিয়েছি। দাঁড়াও, এটাও এমনভাবে সেলোটেপ মারা আছে, এই দিক দিয়ে বেরিয়ে যাবে। আর একটা নেল পেন্ট আমার এত ভালো লেগেছিল, মানে কালারটা আর কি, তো সেটাও নিয়েছি। মাইগ্লামের এই নেল পলিশ রিমুভারটা নিয়েছি। এটা দেখতেই পাচ্ছ, অ্যাসিটোন ফ্রি আছে, গ্রিন টি আছে, অলিভ অয়েল আছে, ভিটামিন ই আছে। আর এটার প্রাইস এখানে পেছন দিকে মেনশন করা আছে, 97। আর তার সাথে আমি নিয়েছি এই নেল পলিশটা। ফ্ল্যাশের জন্য তোমরা কতটা বুঝতে পারছো জানি না, মানে একদম টেরাকোটা যে কালারটা সেটা। এই হলো শেড নাম্বার। প্রাইস তো তোমাদের দেখিয়ে দিলাম, 150। আর তার সাথে পপেক্সোর এই লিকুইড লিপস্টিকের কিটটা নিয়েছি। এই 3টে কালার কীরকম আছে তোমরা এখান থেকে তো দেখতেই পাচ্ছ। আমি পরে কোনো শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো 3টে কালারেরই সোয়াচ। এবার অনেকেই বলবে যে আমার তো অলরেডি অনেক কটা লিপস্টিক আছে, তারপরে আবার কেন নিলাম। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি মানে পারচেস করিনি, আমার কাছে এটা পিআরে এসেছে, ব্র্যান্ড থেকে সেন্ড করেছে, তো সেই জন্যই নিয়েছি। আর আরেকটাও আসার কথা আছে, সেটাতে দেখি কি নেব। আমার ইচ্ছা আছে, দুটো নতুন নেল পলিশ লঞ্চ করেছে মাইগ্লামের, তো ওগুলো নিতে পারি, এখনো ঠিক নেই। হয় ওটা নিতে পারি, নাহলে ব্লাশ নিতে পারি। এবার ব্যাপার হচ্ছে, ব্লাশ আমার কাছে অলরেডি অনেক কটা আছে। ব্লাশ, কম্প্যাক্ট, এগুলো না চট করে শেষ হয় না। লিপস্টিক তাও আমার বেশ কয়েকটা শেষ হয়ে গেছিলো, সেই জন্যই নিয়েছি। এগুলো মিনি লিপস্টিক, মানে লিকুইড লিপস্টিকগুলো কিন্তু ফুল সাইজ না, মিনি সাইজের। আমার এইটা লিপ গ্লসটা নেওয়ার ইচ্ছা ছিল। আমার 3টে লিপ গ্লসের একটা সেট ছিল, কিন্তু তার ওগুলো না, একটা আমি খুঁজেই পাচ্ছি না। একটা আমি আমার মাকে দিয়েছি, আর একটা এই বাড়িতে মাকে দিয়েছিলাম, তো সেটা তো মার কাছে আছে। আমারটা আমি আর খুঁজে পাচ্ছি না। এটা দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো এই 3টে কালার এখন আমি দেখবো একটু কেমন, আর তোমাদেরকে আমি অন্য কোনো ব্লগে বা মিনি ব্লগে শেয়ার করে দেবো। এই কালারটা আমার বেশ ভালো লাগছে। সাজগোজের জিনিস দেখা দেখি কমপ্লিট। এরপর জায়গার জিনিস জায়গায় তুলে রেখে চলে এলাম রান্নাঘরে। সকালবেলায় করেছিলাম আলু সয়াবিনের তরকারি, এখন জাস্ট একটা ডিমের মামলেট করে নেব। আর মাও চলে এসেছে, তো মার জন্য একটা ডিমের মামলেট করে রেখে দেবো। মা তো এখন খাবে না, আমি খেয়ে নেবো, কারণ 2:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। আমার না ইদানিং ডিমটায় কেমন একটা গন্ধ লাগছে, তবে ডিমের পোচটা খেতে খুব একটা খারাপ লাগে না। এবার তোমরা বলবে এটাতে তো কুসুমটা আরও বেশি কাঁচা থাকে, সেটা আমিও জানি, কিন্তু এটা তাও কেমন জানি ভালো লাগছে। ডিমের মামলেটেই যেন কেমন একটা গন্ধ লাগছে, কি লজিক আমি জানি না। সিদ্ধ তো একদমই খেতে পাচ্ছি না। তো যাই হোক, এখন দেখো ডালটা নিতে গিয়ে এক্ষুনি কেমন সবটা পড়ছিল। তো চলো, ভাত বেড়ে নেওয়া কমপ্লিট, এবার বসে লাঞ্চটা করে নিই। আর মেনুতে কি আছে তোমাদের তো আগেই বলে দিলাম, ভাত, ডাল, আলু সয়াবিনের তরকারি, সাথে ডিমের পোচ, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আমি। সয়াবিনের তরকারি দিয়ে পেঁয়াজ খেতে আমার বেশ ভালো লাগে।
গুড ইভিনিং। দুপুরবেলা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলায় উঠে যথারীতি আবার রান্নাঘরে চলে এসেছি। ঠিকই ধরেছ, চা করব বলে। সকাল সন্ধে চা খাওয়ার অভ্যেস আমার ভীষণ বাজেভাবে হয়ে গেছে। উঠেই আমি গুটি গুটি পায়ে রান্নাঘরে চলে আসি চা করতে। তোমাদের কাদের কাদের দিনের মধ্যে কবার চা খাওয়ার অভ্যেস আমাকে একটু জানিও তো। আমার মা জানো দিনের মধ্যে যে কতবার চা খায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি বারণ করলে এখন বলে আমি চা খাওয়া কমিয়ে দিয়েছি। কমিয়ে কবার, সেটা 4 থেকে 5 বার হয়েছে। মানে ভাবো আগে কতবার খেত। এদিকে মা সন্ধে দিচ্ছিল, মাকে এখানে চাটা দিয়ে গেলাম, বিস্কুটও বার করে দিলাম আর আমার চাটা নিয়ে আমি বসবো আমার ঘরে। আর দেখো তোমাদের বললাম না, ঘুম থেকে উঠেই আমি সোজা গেছি হাত মুখ ধুয়ে চা করতে। তার প্রমাণ হচ্ছে আমি দেখো ব্ল্যাঙ্কেটটাও এখনও গোছাইনি। তবে না গোছানোর পেছনে আর একটা রিজন হচ্ছে চা নিয়ে এসে এই ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে বসে এখন আরাম করে চা খাবো। এই টাইমটা কিন্তু বেশ ভাল লাগছে। আর আজকে বাইরে বৃষ্টি হয়েছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে চা খাওয়ার একটা আলাদাই মজা। দেখো এখনও কিন্তু বৃষ্টি চলছে। চা খাওয়া আমার কমপ্লিট। এইমাত্রই রিন্টু ফোন করে জানালো আজকে রাত্রে রুটি আনতে পারবে না। আর এই বৃষ্টিতে আমিও যে বেরিয়ে রুটিটা কিনে নিয়ে আসবো সেটা সম্ভব না। মাকে জিজ্ঞেস করলাম আটা আছে কিনা, মা বলল হ্যাঁ আছে। তাই জন্য এখানে আমি রুটি করতে চলে আসলাম। তবে আমার জন্য একটু পরোটাও করব। আজকে প্রথমবার আমি একা রুটি বেলেছি, সমস্ত কিছু একা করেছি। রুটিগুলো কিন্তু খুব একটা খারাপ করিনি। করা কমপ্লিট। এখানে পরোটা মাকে গিয়ে দিয়ে আসবো। মা এখন টিফিনে খেয়ে নেবে। আর এদিকে আমি বাকি পরোটাগুলো করে নিচ্ছি। আজকে সম্পূর্ণটা একা হাতে করতে পেরেছি ভেবেই আমার খুব ভালো লাগছে। আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই আমাদের বাড়িতে রুটিটা কেনাই খাওয়া হয়, কারণ রুটি আমি সেঁকতে পারি না। মেখেও দিতে পারি, বেলেও দিতে পারি, বাট ভাজতে পারি না, সেই জন্য রুটিটা কিনেই আনা হয়। তবে আজকে প্রথমবার ঠেকায় পড়লে মা বলে বিড়াল গাছে ওঠে, আমারও ঠিক সেরকম অবস্থা। আমি কিন্তু বেশ ভালো পেরেছি। আর বহরমপুর গিয়ে আমি তো শিখেই এসেছিলাম, তোমরা দেখেইছিলে। সমস্ত কিছু করা কমপ্লিট। করার সাথে সাথে রান্নাঘরটা কিন্তু হাতে হাতে মুছেও নিলাম। ওই রুটির গুঁড়োগুলো পড়ে চারিদিক ছড়িয়ে গেছিলো। এবার নিজেও একটুখানি খেয়ে নেব। সন্ধেবেলা টিফিনে পরোটাই খাওয়া হয়ে যাবে। আর আমি কিন্তু একদম ভালোভাবে সেঁকে অল্প সামান্য তেল দিয়ে দিয়ে পরোটাগুলো করেছিলাম। তবে আজকে 3টে রুটি করতে হবে, সেইখান থেকে কিন্তু আজকে মোট 17টা মতন আমি রুটি আর পরোটা করেছি। কারণ কালকে জলখাবারের জন্যও করে রেখেছি। মার কাল সকাল সকাল স্কুল বেরোতে হবে, আবার সন্ধেবেলাতেও টিফিন খাওয়া হবে। এই সমস্ত করতে করতে অনেকগুলো রুটি আর পরোটা করতে হয়েছে, যেগুলো আমি একা হাতে বেশ সুন্দরভাবেই করেছি। খুব ভালো লাগছিল ভেবে। এবার নিজের জন্যও নিয়ে নিলাম। রান্নাঘরের জানলা দিয়ে সমস্তটা আরেকবার পরিষ্কার করে ঘরে গিয়ে বসবো। একটা কথা ঠিকই, মানুষ পারে না বলে সত্যি কিছু হয় না। সময় আর সিচুয়েশন মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়। তবে কি বলতো, শুধু সময়েরই অপেক্ষা। রান্নাঘরের সমস্ত কাজ আজকের মতন কমপ্লিট। তরকারি তো সকালবেলাতেই করে রেখেছিলাম। চলো আজকের ব্লগটা আমি আস্তে আস্তে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা।